আসসালামু আলাইকুম। একটা স্পর্শকাতর খবর দিয়ে আপনাদের এই ভিডিওটা শুরু করছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে প্রবাসী ফুটবলার অনেকেই আসছেন। সেখানে হামজা চৌধুরী তিনি এসে একটা ম্যাচ খেলেছেন। সামিত সোমের সাথে কথাবার্তা চলছে, হয়তো তিনি আগামী 10 জুনের আগে যে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ, সেই ম্যাচে তিনি অংশগ্রহণ করবে বা তার আগে তিনি বাংলাদেশে আসবে। কিবা মিসেল তিনিও আসবেন এবং একই সাথে ফাহমিদুল ইসলাম তিনিও আসবেন এবং অনেক প্রবাসী ফুটবলার কিন্তু অলরেডি ট্রায়াল দিতে বাংলাদেশে আসা শুরু করে দিয়েছে এবং বাফুফের লিস্টে প্রায় 30-এর অধিক প্লেয়ার রয়েছে যারা আবেদন করেছে যে বাংলাদেশ ফুটবলের আন্ডারে তারা একটা ট্রায়াল দিবে। সো এই যে প্রবাসী ফুটবলার আসা শুরু করেছে এবং তারা যদি ভালো খেলে তাহলে তো অটোমেটিক্যালি তারা জাতীয় দলে চান্স পেয়ে যাবে। কিন্তু দেশি যে কিছু লর্ড প্লেয়ার রয়েছে, এর মধ্যে সোহেল রানার কথা বলেন বা সাদুদ্দিনের কথা বলেন বা আরো যারা প্লেয়ার রয়েছে যারা আসলে নামের ভারে খেলে, এইসব প্লেয়ারদের কি হবে? এবং এখানে হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা নিউজ, সেটা হচ্ছে যে প্লেয়ারগুলোর আসলে কেরিয়ার ধ্বংসের মুখে বা তারা দেখছে যে তাদের জাতীয় দলে জায়গাটা হারাচ্ছে বা তারা জাতীয় দলে খেলতে পারবে না, এই সব প্লেয়ার মিলে একটা বুদ্ধি আটা শুরু করে দিয়েছে বা একটা বুদ্ধি আটছে তারা, যে তারা বিদ্রোহ করবে। যেমনটা হচ্ছে নারী ফুটবলে কিছু প্লেয়ারদেরকে কোচ একটু রেস্ট্রিকশন দিয়েছিল এবং তারা বিদ্রোহ করেছে যে তারা জাতীয় দলে এই কোচের আন্ডারে খেলবে না। কোচ কিন্তু তার যে একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে তিনি কিন্তু অটল ছিল। শেষ পর্যন্ত তাকে ছাড়াই তারা হচ্ছে সৌদি আরবে গিয়েছে এবং সেখানে গিয়ে ম্যাচ খেলেছে এবং দুবাই গিয়ে তারা ম্যাচ খেলেছে এবং এখন পর্যন্ত সেই নারী ফুটবলাররা আদৌ জাতীয় দলে খেলবে কিনা বা তাদেরকে নেবে কিনা, এটি কিন্তু অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এবং এইরকম একটা ঘটনা পুরুষ ফুটবলেও কিন্তু ঘটতে যাচ্ছে, কারণ এতদিন পর্যন্ত যে প্রবাসী ফুটবলার ছিল এর মধ্যে জামাল ভুঁইয়া, তারিক কাসেম, এই দুজন খুবই পরিচিত মুখ ছিল এবং এদেরকে জাতীয় দলে তার সতীর্থরা অনেকদিন পরে তাদেরকে মেনে নিয়েছে বা মানতে পেরেছে। যেমনটা আপনি যদি তারিক কাজীর দিকে তাকান, তাহলে তিনি বসুন্ধরা কিংসের প্লেয়ার, কিন্তু তাকে এক একটা সময় এক একটা পজিশনে খেলানো হয়েছে। কখনো তিনি রাইট ব্যাক, কখনো তিনি সেন্টার ব্যাক, কখনো তিনি বিভিন্ন জায়গায় তাকে খেলানো হয়েছে শুধুমাত্র তার পজিশনটা যাতে একদম একটা জায়গায় তিনি স্ট্রংলি সেই জায়গাটা ধরে না রাখতে পারে এবং তাকে এইভাবে নষ্ট করার একটা চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি কিন্তু টিকে গেছেন এবং তিনি বাংলাদেশ জাতীয় দলের একজন অটোমেটিক চয়েস এবং তিনি সেন্টার ব্যাক ফরওয়ার্ডে তিনি খেলবেন, এটা কিন্তু নিশ্চিত। কিন্তু জামাল ভুঁইয়ার ব্যাপারে যদি আমি বলি, তাহলে তার ফিটনেসের অজুহাত দিয়ে তাকে যে দিনের পর দিন বাদ দেওয়া হয়েছে এবং তাকে জাতীয় দলের বিবেচনায় রাখা হচ্ছে না, এটা কিন্তু ভাই সিন্ডিকেটের একটা বড় অংশ। কারণ জামাল ভুঁইয়া যতটুকু ভালো খেলুক বা যাই করুক না কেন, আজকে বাংলাদেশের ফুটবল যে অবস্থানে এসেছে বা বাংলাদেশ ফুটবল মানুষ দেখা শুরু করেছে, সেটা কিন্তু জামাল ভুঁইয়ার কারণেই সেই ফুটবলটা দেখা শুরু করেছে। এরপরে হামজা চৌধুরী এসেছে বা আরো যারা আসবে, এদের কারণে হয়তো বাংলাদেশ ফুটবলের দর্শকরা থেকে শুরু করে এবং বাংলাদেশ ফুটবল কিন্তু অনেক উপরে যাবে। কিন্তু যে বিদ্রোহের কথাটা এখন শোনা যাচ্ছে, হয়তো এই নিউজটাই এখন পর্যন্ত কেউ দেয়নি, কিন্তু দেশে যে কিছু ফুটবলার রয়েছে এর মধ্যে আমি তো প্রথমেই নাম বললাম যে সোহেল রানা এবং সাদউদ্দিন থেকে শুরু করে এবং আরো কিছু ফুটবলার রয়েছে, আমি নাম এইভাবে এক্সপ্লেন করতে যাচ্ছি না, কারণ আমি যে দুইটা প্লেয়ারের নাম আমি অন্তত শুনতে পেরেছি, এর মধ্যে সাদউদ্দিনের ব্যাপারে আমি যদি বলি, তাহলে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে ইসা ফয়সালকে বাদ দিয়ে সাদউদ্দিন তিনি লেফট ব্যাকে খেলেন। আবার যদি সেন্টার ফরওয়ার্ডে অর্থাৎ সেন্টার ব্যাকের পজিশনে যদি কোনো প্লেয়ার ইনজুরিড হয়, সেখানেও সাদউদ্দিন খেলে। আবার যদি রাইট ব্যাকে যদি কোনো প্লেয়ারের অবস্থা বা তিনি ইনজুরিতে পড়েন, সেখানেও তাকে খেলানো হয়। ভাই, সাদউদ্দিনের বিকল্প কি একটা ফুটবলারে নেই? এবং তিনি সেই ইন্ডিয়ার বিপক্ষে একটা ম্যাচে একটা গোল করেছে, সেই মালদ্বীপের বিপক্ষে একটা গোল করেছে, এই দুইটা গোলের বিনিময়ে তিনি কি জাতীয় দলে অটোমেটিক চয়েস হয়ে গেছেন? ইসা ফয়সালের মতো একজন প্লেয়ারকে বাদ দেওয়া হয়। বিশ্বনাথ ঘোষ যদি ইনজুরিতে না থাকেন বা ইনজুরিতে থাকলেও তাকে মাঝে মধ্যে সেখানে রাখা হয় না। আবার লেফট উইং বা রাইট উইং, আপনি যদি দেখেন সাদউদ্দিন প্রত্যেকটা পজিশনে খেলে থাকেন, বাট তার পারফরমেন্স কিন্তু আহামরি যে খুব ভালো সেটা কিন্তু কখনোই না। এবং সোহেল রানার ব্যাপারে যদি আমি বলি, তাহলে সোহেল রানা তিনি এমন কোয়ালিটির একজন প্লেয়ার, যে কোয়ালিটির প্লেয়ার আসলে জাতীয় দলে খেলার মতো সামর্থ্য রাখে না। কারণ আপনি যদি দেখেন, তাহলে সোহেল রানা তার যে পারফরমেন্স, তিনি হুদাই একটা বল হোল্ড করবে, বল হোল্ড করে ভুল বল পাস করবে, এটা নিয়ে কিন্তু বসুন্ধরা কিংসের জিকো তিনি কিন্তু একটা মাঠের ভিতরে প্রতিবাদ জানিয়েছে এবং তার প্লেয়ারদের সাথে ওই রকমের বন্ডিং তিনি কিন্তু খুব একটা ভালো ক্রিয়েট করতে পারে না। কিন্তু জাতীয় দলে তিনি অটোমেটিক চয়েস এবং তিনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত খেলে যান। এই যে প্লেয়ারদেরকে দ্বারা আমরা মিডফিল্ডে খেলিয়েছি, যে মিডফিল্ড আসলে বাংলাদেশ কখনো ডমিনেট করতে পারেনি এবং তারাই কিন্তু এই মুহূর্তে বিদ্রোহ করার একটা চেষ্টা করছে যে তাদের কেরিয়ার তো ধ্বংসের মুখে, তারা তো আর সুযোগ পাবে না। কারণ আপনি যদি সামিত সোমকে নিয়ে আসেন, কিবা মিসেলকে নিয়ে আসেন বা ফাহমিদুল ইসলামকে নিয়ে আসেন, তাহলে কিন্তু অনেকগুলো প্লেয়ারের জায়গায় কিন্তু নরবরে বলতে তারা জাতীয় দলের সুযোগই পাবে না। যেমনটা হচ্ছে সোহেল রানা, তিনি মিডফিল্ডে খেলেন। সো সামিত সোমের চাইতে সোহেল রানা তো কিন্তু কোনো অংশেই কম না, বরং সামিত সোম হচ্ছে টপ ক্লাস একজন ফুটবলার। সো তাকে নামানো বাদ দিয়ে তো আর কোচ সোহেল রানাকে নামানোর সাহস পাবে না। অবশ্য নামাতে পারে, কারণ ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচে আলামিনকে নামানোর কথা ছিল এবং আলামিন খেললে হয়তো আজকে ফলাফলটা অন্যরকম হতো, কিন্তু সেই জায়গায় কিন্তু তাকে নামানো হয়নি। সেখানে মুজিবুর রহমান জনি, আবার সেখানে চন্দন রয়, তাদেরকে খেলানো হয়েছিল। সো তাদের দ্বারা কি ফলাফল হয়েছে সেটা কিন্তু আমরা জানি। এরপরে হচ্ছে আপনি যদি বলেন, তাহলে
আহ, আহ, সাদুদ্দিনের কথা যদি বলি তাহলে তার জায়গাটা কিন্তু ফিক্স নাই এবং তিনি সব জায়গাতেই খেলতে পারে। ভাই এরকম ফুটবলার আমি বিশ্বে দেখি নাই যে একটা প্লেয়ারকে লেফট ব্যাক, রাইট ব্যাক, সেন্টার ফরওয়ার্ড এবং সব জায়গাতেই তাকে খেলা হয়। ভাই কেন ভাই, তার বিকল্প কি একটু কেউ খুঁজে পায়নি? এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে ফাহিম এবং ফাহিম ফয়সাল তিনি যেভাবে খেলে, বাংলাদেশে এই মুহূর্তে কাউকে যদি অতিরিক্ত গোল মিসিং হিসেবে কাউকে বিবেচনা করেন তাহলে ফাহিমের নামটা সবার উপরে আসবে। এবং তিনি কি পারফরমেন্স করেন, কোন কারণে তিনি জাতীয় দলের সুযোগ পান সেটা কিন্তু ভাই আমি জানি না। একটা প্লেয়ার একটা ম্যাচে গোল করলে কি তাকে প্রত্যেকটা ম্যাচে নিতে হবে এবং তিনি অটোমেটিক চয়েস হয়ে যাবেন? যেখানে ফাহমিদুল ইসলামের মতো একজন প্লেয়ার যার স্পিড রয়েছে, যার পায়ের কাজ রয়েছে এবং তিনি ইউরোপের ফুটবল খেলে এসেছে, তাকে বাদ দিয়ে ফাহিমের মতো একজন প্লেয়ারকে নামানো হয় এবং একই সাথে চন্দন রয়, মুজিবুর রহমান, জনি, এইসব প্লেয়ার দিয়ে ভাই অ্যাটলিস্ট জাতীয় দল উন্নতি করা ইম্পসিবল। সেখানে মোরসালিন তার কোয়ালিটি রয়েছে, রাকিব হোসেন তিনিও গোল মিস করে কিন্তু তার মধ্যে কিন্তু সেই কোয়ালিটিটা রয়েছে, কারণ রাকিব হোসেনকে ওইভাবে থ্রু বল পাস দেওয়া বা তাকে হেল্প করার মতো প্লেয়ার কিন্তু মাঠের মধ্যে পাওয়া যায় না। আপনি যদি সোহেল রানার কথা বলেন, সিনিয়র সোহেল রানার কথা বলেন, তাহলে তিনি যে ঠিকঠাক কোনো পাস দিবেন সেটা কখনই না। তিনি সবসময় এমন কিছু পাস দিবে যে পাসগুলো আসলে প্লেয়ারের কাছেও যাবে না, আবার কাছে গেলেও তিনি ধরতে পারবেন না এবং এটা নিয়ে তিনি মাঠের ভিতরে রিয়েক্ট করবেন এবং তাকে যদি কোনো প্লেয়ার ভুল ধরে তিনি তার উপর তেড়ে যান বা কথা বলতে চান, এরকম ফুটেজ কিন্তু আমরা ইতিমধ্যে অনেকবারই দেখেছি। এবং অহেতুক তিনি বল হোল্ড করেন, হোল্ড করে প্রতিপক্ষে বল উপহার দিয়ে ফেলেন এবং সেখান থেকে গোল হয়ে যায় এবং গোল কনসিড করে ফেলে। সো এই যে ভুল ভাল একটা পাসিং সিস্টেম বা ভুলভাল প্লেয়ারদের দিনের পর দিন খেলানো এবং সেখান থেকে বাংলাদেশ স্ট্রাগল করা, এই জিনিসগুলো ভাই একদম মানা যায় না। এবং সেখান থেকেই সেই প্লেয়ারগুলো আসলে যারা জাতীয় দলের সুযোগ পাচ্ছে না বা তাদের জায়গা হারাবেন, ঠিক তারাই কিন্তু এরকম একটা কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে যদি প্রবাসী ফুটবলারদের যে ধারাটা বা যে তারা যেভাবে আসছেন সেই স্রোতটা যদি কোনোভাবে আটকে দেওয়া যায়, সো এই ধরনের একটা পরিকল্পনা কিন্তু তাদের মধ্যে আছে। যেমনটা ফাহমিদুল ইসলামকে নিয়ে সৌদি আরবে যেভাবে তাকে বোলিং করা হয়েছিল, এর কারণে কিন্তু ফাহমিদুল ইসলাম তিনি মেজাজ হারিয়ে ফেলেন এবং কোচের সাথে পর্যন্ত তার তর্ক লেগে যায়, বা যেখানে তিনি সিনিয়র ফুটবলারদের কাছ থেকে অনেক বেশি সাপোর্ট পাবে সেখানে তাকে আসলে বোলিং করা হয়েছে, যার কারণে তিনি কিন্তু টিকতে পারেনি এবং তিনি জাতীয় দলে যে খেলবেন সেটা কিন্তু এখন পর্যন্ত শিরোটি দিয়ে কেউ বলতে পারেনি। সো এই যে প্লেয়ারদের মধ্যে যে একটা উত্তেজনা ভাব চলতেছে এবং প্রবাসী ফুটবলারের বিরুদ্ধে যে অনেক সিনিয়র ফুটবলাররা রয়েছে, এটা কিন্তু বা স্পষ্ট। সো বাফুফের কিন্তু এখানে শক্ত একটা অবস্থান নিতে হবে যে তোমাদেরকে বিগত 10 থেকে 12 বছর অনেক সুযোগ দেওয়া হয়েছে কিন্তু তোমরা জাতীয় দলকে কোনো কিছু দিতে পারোনি, বাট প্রবাসী ফুটবলাররা যদি কোনো কিছু দিতে পারে বা ভালো খেলতে পারে তাহলে তো কোনো দোষের কিছু নাই। সো তো আমার একটা কথাই সেটা হচ্ছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রত্যেকটা প্রবাসী ফুটবলারদেরকে অতিরিক্ত বা একদম বলতে পারেন যে একদম অনেকভাবে তাদেরকে প্রোটেক্ট করতে হবে যাতে মাঠের ভিতরে কোনো ধরনের বুলিং এর শিকার না হয়। এবং বাফুফে থেকে বলা হয়েছে যে দর্শকরা যেন প্লেয়ারদেরকে বুলিং না করেন। দেখেন ক্রিকেটের কথা যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে ক্রিকেটে যে পরিমাণ প্লেয়ারদেরকে বুলিং করা হয় এবং ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা হয়, সেখানে ফুটবলারদের কিন্তু ওইভাবে কেউ আলোচনাই করে না, কারণ বাংলাদেশ ফুটবল কেউ দেখে না। কিন্তু হামজা চৌধুরী আসার পর থেকে কিন্তু সেটা দেখা শুরু করেছে। সো যখন ফুটবলারদেরকে নিয়ে সমালোচনা হবে দ্যাটস মিন তারা রাইট ওয়েতে আছে। সো এই ধরনের প্রেস রিলিজের মাধ্যমে আপনি দর্শকদের থামাতে পারলেন, দর্শকরা থেমে গেল, সাংবাদিক থেমে গেল, কিন্তু দলের ভিতরে যদি কেউ কোনো প্লেয়ারকে বুলিং করে, কোনো বিদেশি বা প্রবাসী ফুটবলার আসার কারণে তাদেরকে যদি অতিরিক্ত বুলিং এর শিকার হয় তারা, তাহলে কিন্তু তারা এখানে আসার যে একটা সাহস বা ভরসা সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলবে। সো বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এখানে কিন্তু প্লেয়ারদের যে একটা সাপোর্ট সেটা কিন্তু নিশ্চিত করতে হবে। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।